বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ কত? উক্ত ঋণ পরিশোধে এ পর্যন্ত কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত কোনো ঋণ পরিশোধ করা হয়েছে কিনা, করলে তা কত? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ফেব্রুয়ারি 2026 মাস পর্যন্ত হিসাব অনুযায়ী বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ৭৮,৭67.20 মার্কিন মিলিয়ন ডলার সমপরিমাণ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সরকারের পক্ষে বৈদেশিক ঋণ পরিশোধ করে থাকে। প্রতি বৎসর বৈদেশিক ঋণ পরিশোধের জন্য ঋণের আসল ও সুদ বাবদ সম্ভাব্য মোট ব্যয় কত হতে পারে তার একটি প্রক্ষেপণ তৈরি করা হয় এবং সেই পরিমাণ অর্থ ঋণ পরিশোধ বাজেটে সংস্থান রাখা হয়। বাজেট বরাদ্দ ব্যবহার করে সারা বছর পরিশোধ সূচি অনুসরণ করে ঋণ পরিশোধ করা হচ্ছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এই পর্যন্ত মোট 90.66 মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য রুমিন ফারহানা একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে ব্যাংক থেকে ঋণ নেয়ার পরিমাণ ক্রমাগতই বাড়ছে। সরকারের দ্রুত ঋণ বৃদ্ধির কারণে ইতিমধ্যে চলতি অর্থবছরে বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এবার বাজেটে লক্ষ্যমাত্রা ধরা হয় 1,04,000 কোটি টাকা। সেখানে চলতি অর্থবছরের জুলাই থেকে 9 এপ্রিল পর্যন্ত সরকার ঋণ নিয়েছে 1,12,761 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার 108%। এর মধ্যে অন্তর্বর্তী সরকার জুলাই থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত নেয়া ঋণ 68,229 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। মাননীয় স্পিকার, অন্যদিকে রাজস্ব আদায়ে অর্থবছরে 8 মাসে লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে প্রায় 71,500 কোটি টাকা। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, আমরা রাজস্ব বাড়ানোর ক্ষেত্রে এবার নতুন কোনো পরিকল্পনা নিচ্ছি কিনা, করের আওতা বাড়ানো হচ্ছে কিনা এবং হলে সেটি কিভাবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। যে ঋণের কথা বলা হচ্ছে সেটা মূলত বিগত আমরা কিন্তু ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মাত্র 2 মাস এর মতো সরকারে এসছে, সুতরাং এটা ক্যারি ওভার হচ্ছে আগে থেকে, সুতরাং এই সংখ্যাটা এখানে বোধহয় প্রযোজ্য না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বিএনপির যে অর্থনৈতিক পলিসি সেটা হচ্ছে স্থানীয় ব্যাংক থেকে ঋণ কমিয়ে আনা। এবং আমি নিশ্চিতভাবে আপনাদের বলতে চাই, আগামী বাজেটে তার পরবর্তী সময়ে আপনারা দেখতে পাবেন আমরা প্রায় সরকার স্থানীয় ব্যাংক থেকে ঋণ কিভাবে কমিয়ে আনছি ক্রমান্বয়ে, এবং এটার প্রতিফলন আপনারা আগামী দিনে দেখতে পাবেন, এই বাজেটেও দেখতে পাবেন। তো সুতরাং ঋণ যেটা বিগত দিনের তো অনেক লাইবিলিটি আমরা গ্রহণ করেছি। এখন আমি তো আগেই বলেছি ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, ট্যাক্স জিডিপির কথা যখন আপনি বলেন, আমি তো ব্যবসার অবস্থা এতক্ষণ ধরে আপনাদেরকে বললাম, যেখানে ব্যবসায়ীরা এক্সিস্টেন্সিয়াল থ্রেটে আছে, তো ব্যাংকের রিপেমেন্ট করতে পারছে না, তার স্টাফদের বেতন দিতে পারছে না, ফ্যাক্টরিগুলো রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, এগুলো আগের থেকে ক্যারি ওভার সব। তো সেই ক্ষেত্রে ট্যাক্স জিডিপি যেটা আমরা রেখে এসেছিলাম অনেক উপরে, সেটা বিগত সরকারগুলো কমিয়ে কমিয়ে সাথে নিচে নেমে আসছে। আবার এটা আমরা যেখানে রেখে আসছিলাম ওখানে তুলতে হলে মাননীয় স্পিকার একটু সময় দিতে হবে, কিন্তু বিএনপি সরকার সেই কাজটা ভালোভাবে সম্পন্ন করবে, আমি আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে এমপিদের প্রাপ্তির পরে অপ্রাপ্তির খবরটা বলতে চাচ্ছিলাম না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেদিন সংসদ নেতা নির্বাচিত হয়েছেন, আমাদের পার্লামেন্টারি পার্টি মিটিংয়ে প্রথমেই 2টা অনুশাসন দিয়েছেন যে আমরা এমপিরা এই নতুন পার্লামেন্টে জনপ্রতিনিধি অনুযায়ী আলাদা কোনো সুযোগ সুবিধা নেব না। সেই হিসাবে তিনি অনুশাসন দিয়েছেন, একটা আইন আছে, এটা সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সংসদ সচিবালয় থেকেই লিড করবে। এই আইনে আমরা একটা সংশোধনী আনবো যে
এই মহান জাতীয় সংসদের কোন সদস্য আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না। এইটা মাননীয় সদস্য বাদে বাকি সবাই তালে দিছে, কিন্তু আমাদের মাননীয় সদস্য ছাড়া দিছে। তবে সংসদ সদস্যগণ নয়, শুধু বাংলাদেশের এই সরকারের সমস্ত মন্ত্রী, সরকারি কর্মকর্তা যারা গাড়ি পায়, তেল পায়, সেটা আমরা ক্যাবিনেটে একটা ডিসিশন নিই। ইতিপূর্বে আপনারা নিশ্চয়ই নিউজ পেপারে দেখেছেন, এই ক্রাইসিসের সময় শতকরা 30% তেলের বরাদ্দ আমরা কমিয়ে দিয়েছি এবং কৃচ্ছ্রতা সাধনের উদ্দেশ্যে সরকারি কর্মকর্তাদের আপাতত লোন সুবিধা যেগুলো আছে সেটাও কাটিল করা হয়েছে ফর দি টাইম বিং। এই সমস্ত এগুলো আমরা সবই জনবান্ধব এবং জনপ্রত্যাশা অনুযায়ী যাচ্ছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী। মাননীয় সংসদ সদস্য নিশ্চয়ই অফিস পেয়ে খুশি হয়েছেন, আবার গাড়ি না পেলে নাখুশ হবেন। তো সেই জন্য কিভাবে কি করা যায় সংসদ সদস্যদের যানবাহনের ব্যবস্থা, সেটা আলাদাভাবে আলাপ আলোচনা করে সরকারি দল বিরোধী দল একটা বিহিত ব্যবস্থা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আসলে বারবার দাঁড়াচ্ছি যে একটা ব্যথা নিয়ে। আজকে আমাদের চট্টগ্রামে নিউ মার্কেটের সাথে একটি কলেজ আছে। ওই কলেজে যেই নিউ মার্কেটে 36শে জুলাই 29শে জুলাই একটা মহাসমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আক্রমণ করেছিল, আজকে তারাই, যাদের নাম লিস্টেড আছে ফেসবুকে ছবিগুলা দেখবেন, যারা নিউ মার্কেটে আক্রমণ করেছে তারাই আজকে সিটি কলেজে একটি ছাত্র সংগঠন, অর্থাৎ সেইখানে সাধারণ ছাত্রদের একটি সমাবেশে ওই সশস্ত্র সন্ত্রাসীরা আক্রমণ করে শুধু একটা পিকচারকে নিয়ে এবং একজনের পা কর্তন করে ফেলেছে মাননীয় স্পিকার। তাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন। এই অবস্থায় চট্টগ্রামে এখনো তাদের নামে মামলাও আছে। এই সমস্ত ছেলেদের ব্যাপারে এই যে একটি ঘটনা অশান্ত সৃষ্টি করার জন্য, চট্টগ্রামের শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য সিটি কলেজের নামদারি পার্শ্ববর্তী এলাকার অস্ত্রধারীরা যাদের নামে মামলা আছে, তারা যে সাধারণ ছাত্রদের উপর আক্রমণ করে একটি পা কেটে নিল, এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এইখানে আছেন। এই বিষয়টা মাননীয় সদস্য দেখার জন্য মাননীয় সদস্য আপনি এই ব্যাপারে যথাযথ নিয়মে নোটিশ দেন, তখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিবেন। থ্যাংক ইউ। আলোচনায় অংশ কিছু বলবেন? আমি শুধু মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি যেহেতু মাননীয় সংসদ সদস্যকে ফ্লোর দিয়েছেন, কারেন্ট ইস্যুস নিয়ে কথা বলেছে, কোন বিধিতে দিয়েছেন অবশ্যই জানি না। তো যেহেতু একটা আমাদের উপরে একটা ব্লেম চাপানোর বিষয় হয়েছে রাজনৈতিক দল হিসেবে, আমার কাছে কারেন্ট নিউজ তো মাননীয় স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আসে বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে। আমি এটুকু জানি চট্টগ্রামে একটা আজকে এরকম ঘটনা হয়েছে, ইন বিটুইন ছাত্র শিবির এবং ছাত্রদল, এইভাবে একটা নিউজ বেরিয়েছে। প্রকৃত ঘটনা জানতে গেলে আমার একটু সময় লাগবে, আমি প্রয়োজনে সেটার উপরে 300 বিধিতে বিবৃতিও দিতে পারবো। তবে একতরফাভাবে ব্লেম আমি যেমন দিতে চাই না, মানে সদস্যরও উচিত নয় কোনো ইনকোয়ারি ছাড়া একটা রাজনৈতিক দলের উপরে আক্রমণ হয়েছে ইত্যাদি। তা আমি মনে করি উনি নোটিশ দিলেও আমি বলবো যে আমাকে সময় দিতে হবে, আমি 300 বিধিতে বিবৃতি দেব। আর আমি অনুরোধ করব কোনো তদন্ত ছাড়া অতীতের কালচার মতো এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ না করি। আমরা যদি এরকম কোনো ঘটনা হয় সেটা অবশ্যই থানায় মামলা দায়ের করতে হবে, যথাযথ তদন্ত হবে এবং সুষ্ঠুভাবে সেটা তদন্ত প্রক্রিয়া চলবে। তো ইনকোয়ারির আগেই যদি আমরা পরস্পর দোষারোপ করি, এই কালচার থেকে আমরা বেরিয়ে যাই। ধন্যবাদ স্পিকার। ওই যে জঙ্গি এমপি যাচ্ছে, যে আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসূল রয়েছে, এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন সে আমাকে করেছে। আমি মনে করি আল্লাহ নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না। জানো সবাই, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি প্রথমবার দাঁড়িয়ে কথা বলছি, আসলে এভাবে কথা বলতে চাইনি, চেয়েছিলাম যখন আমার সময় আসবে আনুষ্ঠানিকতার ভাবে একটু সুন্দরভাবে কথা বলবো। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি গত 30শে মার্চ আপনার সহধর্মিনী, আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম নাসিব করুন, আমি তার জন্য দোয়া করি। তিনার জানাজায় আমি এসেছিলাম এবং উপস্থিত হয়েছিলাম। দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ভিতরে ঢুকবো,
একদম কাছাকাছি পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। তো এই বিষয়টা আসলে এইভাবে আসতো না। তো একটু পর থেকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই বিষয়ে খুব লেখালেখি এবং এই ভিডিওটা নিয়ে খুব আলোচনা চলছে, যেটি জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদের কাছে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, আর এটার জন্যে এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি। এজন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করব, আমাকে জঙ্গি বলার কারণটা আমি যতটুকু মনে করলাম যে আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসূল রয়েছে, এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন সে আমাকে করেছে। আমি মনে করি আল্লাহ নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না জানার সবাই। এই জন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাই, মাননীয় স্পিকার, আপনি সিসি ফুটেজ যেটি রয়েছে, আপনি যদি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী এবং সংসদের সার্জেন্ট অ্যাট আর্মসকে যদি আপনি একটু অনুরোধ করবেন বা তাদেরকে একটু নির্দেশ দিবেন যে কারা এই কাজটি করেছে। অবশ্যই এই কাজটি এই জন্য করেছে যেন এখানে আমাদের বিরোধী দল যারা রয়েছেন এখানে তাদেরকেও হয়তো তাদের সম্মান ক্ষুণ্ণ করার জন্য হতে পারে, ওখানে প্রশাসন দাঁড়িয়েছিল, প্রশাসনের সম্মানও ক্ষুণ্ণ করার জন্য হতে পারে। এই জন্য আমি চাচ্ছিলাম একটি সঠিক তদন্ত যদি আপনার মাধ্যমে নির্দেশনা আসতো তাহলে এই বিষয়টি ক্লিয়ার হতো। ধন্যবাদ। মাননীয় সদস্য, বিষয়টি অবশ্যই অত্যন্ত দুঃখজনক। আমি আপনাকে অনুরোধ জানাবো, বিশেষ অধিকার প্রশ্নে আপনি এ ব্যাপারে একটি নোটিশ দেন, বিষয়টি আমরা বিবেচনা করব। ভাগনা, নির্বাচনের পর বিএনপি যখন ক্ষমতায় এসেছে আমরা অনেকেই মনে করেছি তারেক জিয়া খুবই শান্ত শিষ্ট হয়ে গিয়েছে এবং লন্ডন থেকে আসার পর লন্ডনের যে গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি চলে সেই প্রক্রিয়া বাংলাদেশে রাজনীতি চলবে। কিন্তু যতই সময় গড়িয়েছে তারেক জিয়ার সেই পুরনো আসল রূপ আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। হানিমুন পিরিয়ড শেষ হয়েছে ঈদের পরবর্তী সময়, এবং ঈদের এই পরবর্তী সময় কিন্তু বাংলাদেশে অনেক কিছু ঘটে যাচ্ছে, আমরা সকল কিছু মিডিয়ার বদলতে দেখতে পাচ্ছি। গত কিছুদিন আগেও কিন্তু সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিনকে এবং সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেককে গ্রেপ্তার করা হয়েছে। তারা নাকি 111 টাইমে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, খুবই প্রভাবশালী সেনাবাহিনীর কর্মকর্তা ছিল। শুধু তাই নয়, 111 টাইমে যারা প্রভাবশালী সেনাবাহিনী কর্মকর্তা আছে সকলকে একে একে প্যাকেট করা হবে যারা বাংলাদেশে আছে। এই সকল বিষয় নিয়ে ক্যান্টনমেন্টও কিন্তু উত্তাপ ছড়াচ্ছে। সকলে যে এই বিষয়ে একেবারেই এই বিএনপি সরকারকে সমর্থন দিচ্ছে সেনাবাহিনীর, সেটাও কিন্তু ভুল কথা। কিছুদিন আগেও কিন্তু সেনাবাহিনীর 24 জন কর্মকর্তাকে আটক করা হয়েছিল ডক্টর মুজিবের শাসনামলে, সেটাও কিন্তু আমরা অবগত আছি। এভাবে করে যদি সেনাবাহিনীর সকল ঊর্ধ্বতন কর্মকর্তাকে একে একে প্যাকেট করা হয়, সেনাবাহিনীর যে সম্মানটা আছে সেটা ক্ষুণ্ণ হচ্ছে। এইদিকে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি সূত্র মতে সৈনিকরা নাকি বিভিন্ন ক্যান্টনমেন্টে লিফলেটও বিলি করছে। এটা কিসের লিফলেট, কি জন্য বিলি করছে? একদিক দিয়ে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে সাবেক যারা আছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, অন্যদিক দিয়ে ক্যান্টনমেন্টের মধ্যে লিফলেট বিলি হচ্ছে। এখন এই সকল বিষয় নিয়ে অনেকেই মনে করছে সেনাবাহিনীদের গ্রেপ্তারের কারণে বিভিন্ন ক্যান্টনমেন্টে উত্তাপ ছড়িয়েছে, সেনাবাহিনীর সৈনিকদের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং অনেক কর্মকর্তার মধ্যেও উত্তেজনা তৈরি হয়েছে। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেনাবাহিনী অনেক কর্মকর্তা বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ আসলে যারা প্রো আওয়ামী লীগ তাদেরকে প্রমোশন দেওয়া হয় এবং বিএনপি আসলে যারা প্রো বিএনপি মনে হয় তাদেরকে প্রমোশন দেওয়া হয়। অনেকের যোগ্যতা থাকার পরেও, সেম জায়গায় থাকার পরেও তাদেরকে প্রমোশন দেওয়া হয় না, একমাত্র রাজনৈতিক কারণ হিসাব করে। একজন সরকারি কর্মকর্তা কেন বৈষম্যের শিকার হবে? এটা কিন্তু সত্য কথা, এটা বাস্তবতা। এটা আমি অনেক জায়গা থেকে শুনেছি। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেনাবাহিনীর মধ্যে অনেক চৌকস ও যোগ্যতম লোক থাকার পরেও তার সমবেশের লোকে প্রমোশন পেয়েছে। একটু আওয়ামী লীগ ঘেঁষা ছিল, আওয়ামী লীগ প্রীতি ছিল সে কারণে, কিন্তু যারা
আওয়ামী লীগ ঘেঁষা ছিল না, তারা প্রমোশন পায়নি। এখনো সেম কাজটা বিএনপির আমলও চলছে এবং ডক্টর ইউনূসের শাসন আমলও চলেছিল। যারা একটু ডক্টর ইউনূসের সমর্থনে ছিল না, তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে অনেককে বরখাস্ত করা হয়েছে এবং মেজর সাদিকের মতো অনেককে গ্রেপ্তার করা হয়েছে। অনেককে বলা হয়েছে তারা নাকি আওয়ামী লীগকে অস্ত্রের ট্রেনিং দিচ্ছে। এখনো সেম কাজটা করা হচ্ছে বিএনপি সরকার আসার সাথে সাথে। যারা একটু বিএনপি ঘেঁষা তাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে 1 ধাপ 2 ধাপ, আর যারা মনে হচ্ছে বিএনপি ঘেঁষা না, মনে হয় নিরপেক্ষ বা মনে মনে আওয়ামী লীগকে ধারণ করে, তারা যে জায়গায় আছে সে জায়গায় তারা থেকে গিয়েছে। এই সকল বিষয় নিয়ে এবং সেনাবাহিনীদেরকে গ্রেপ্তার নিয়ে অনেকগুলো বিষয় একসাথে জড়িত হয়ে গিয়েছে। এই সকল বিষয় নিয়ে হয়তো বিভিন্ন ক্যান্টনমেন্টের মধ্যে লিফলেট বিতরণ হচ্ছে। এখন অনেকেই বলতে পারেন এগুলা হলে কিছুই হবে না, কি আর হবে? এটা সত্য কথা। যতদিন পর্যন্ত সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আছে, যতই লিফলেট বিতরণ হোক, যতই উত্তেজনা তৈরি হোক, যতই বিদ্রোহ করার চেষ্টা করুক, সহজে পেরে উঠবে না। কারণ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের বিশাল একটি বলয় তৈরি হয়ে গিয়েছে সেনাবাহিনীর মধ্যে। আর সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে সম্পূর্ণরূপে সাপোর্ট দিচ্ছে এই বিএনপি সরকার এবং আমেরিকার সিআইএ। তিনি হয়তো এখন আমেরিকা সফরে গিয়েছেন, হয়তো সফরে আছেন বা কিছুদিন পরে সফরে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ সম্পূর্ণরূপে বাংলাদেশের সেনাবাহিনীটাকে এখন আমেরিকা সাপোর্ট করতেছে, সবচেয়ে বেশি সাপোর্ট করতেছে এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানকে। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান আমেরিকার সাপোর্টেই কিন্তু শেষ পর্যায়ে পল্টি খেয়ে শেখ হাসিনা সরকারের পতনটা ঘটিয়ে দেয়। তা না হলে যতদিন শেখ হাসিনা বেঁচে থাকতো, ততদিন পর্যন্ত এই শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় থাকতো। কারণ সেনাবাহিনীর প্রধান এই ওয়াকারুজ্জামানের পল্টির কারণে শেখ হাসিনার পতন হয়েছে। তাছাড়া পতন করা সম্ভব ছিল না এই শেখ হাসিনা। অনেক টাকা ঢেলেছে এই আমেরিকার সিআইএ, এখনো কিন্তু সমর্থন দিয়ে যাচ্ছে এই বাংলাদেশ সেনাবাহিনীকে। সো একটা পক্ষ যতই বিদ্রোহ করার চেষ্টা করুক, যতই লিফলেট বিতরণ করুক, যতই মনক্ষুণ্ণ থাকুক, কোনো লাভ হবে না। বিএনপি কাজ করেই যাবে। বিএনপি যে এখন সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল যারা আছে তাদেরকে গ্রেপ্তার করছে, এটা কি মনে করেন এককভাবে করা সম্ভব হচ্ছে? না। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের গ্রিন সিগন্যাল আছে। ওই ডক্টর ইউনূস 24 জন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা যারা আছে, যারা রানিং কর্মকর্তা ছিল, তাদেরকে যে আটক করেছিল, তখনও কিন্তু সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের গ্রিন সিগন্যাল ছিল। সেনাবাহিনীর প্রধানের ওয়াকারুজ্জামানের গ্রিন সিগন্যাল ছাড়া এভাবে সেনাবাহিনীর রানিং যারা কর্মকর্তা তাদেরকে এবং সাবেক এত প্রভাবশালী কর্মকর্তাদেরকে গ্রেপ্তার করা এত সহজ বিষয় না। এটাই হচ্ছে রিয়েলিটি। এখন বাংলাদেশটাকে সম্পূর্ণরূপে ঘাস করে ফেলছে পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার সিআইএ। এখন এই খারাপ পরিস্থিতিতে কিন্তু আস্তে আস্তে করে ভারতও ফাইট দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের রাজনীতিতে এবং আস্তে আস্তে বাংলাদেশে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় যে পরিমাণ বাংলাদেশের অ্যাক্টিভ ছিল এবং অনেক বেশি শক্তিশালী ছিল, তার থেকে একটু দুর্বল হয়ে গিয়েছে। কিন্তু আবার ফাইট ব্যাক করে শক্তিশালী হওয়ার চেষ্টা